আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের এই ক্লাসে আমরা শৈবাল ও ছত্রাক যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের আজিবুর স্যারের বইয়ের যে কী এক্সট্রা ইনফো আছে এগুলো আমরা ক্লিয়ার করব। তো আমি এই ক্লাসটা শুরু করার আগে ধরে নিচ্ছি যে তোমরা যারা ক্লাসে অ্যাটেন্ড করতেছো তারা হচ্ছে হাসান স্যারের বইয়ের যা যা আছে সব কিছু পারো এবং হাসান স্যারের বইটা তোমরা অন্তত একবার দুইবার রিডিং দিছো। তো সেই হিসেবে আমরা আজিবুর স্যার থেকে শুধুমাত্র এক্সট্রা ইনফোগুলো যেগুলো মেডিকেলে আসার মতো, তোমরা জানো লাস্ট ইয়ারের লাস্ট 2টা বছর কি এই রাইটারগুলো থেকে প্রশ্ন আসতেছে, এক্সট্রা ইনফো আসতেছে। তো তোমাদের কাছে যেন এক্সট্রা ইনফো একদমই অপ্রয়োজিত না লাগে, এই জন্য আমরা নেক্সট আধা ঘন্টা ইনশাল্লাহ এই ক্লাসে কথাবার্তা বলবো এবং এই এক্সট্রা ইনফো মনে রাখার কিছু শর্টকাট ট্রিক, ঠিক আছে, আমরা দিব ইনশাল্লাহ। তো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই দেখো যে 185 কোটি বছর পূর্বে, ঠিক আছে, প্রোটেরোজোয়িক মহাযুগে এককোষী শৈবালের উৎপত্তির মধ্য দিয়ে প্রকৃত কোষী জীবের উদ্ভব ঘটে। তাহলে বিষয়টা হচ্ছে প্রকৃত কোষী জীবের উদ্ভব ঘটে কার উৎপত্তির মাধ্যমে? এককোষী শৈবাল। কত বছর আগে? 185 কোটি। তিনটা তথ্য শেষ। অর্ডোভিসিয়ানকে শৈবালের যুগ বলা হয়। এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য লাল কালার দিয়ে মার্ক করছি। লাল কালার মানে হচ্ছে এগুলো তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ। অর্ডোভিসিয়ানকে শৈবালের যুগ বলা হয়, এটার পাশে আমি স্টার দিলাম, ঠিক আছে, ওকে। এছাড়া তেমন কোনো তথ্য নাই। আমরা সামনে আগলে দেখতে পাবো যে একটা ছোটো তথ্য আছে ডায়াটম নিয়ে। ডায়াটমকে জলাশয়ের ধনরত্ন বলা হয়। ডায়াটমকে জলাশয়ের ধনত্র বলা হয় এবং এটা একটা উদাহরণ দিয়েছে নাভিকোলা, ঠিক আছে, নাভিকোলা। তো আমাদের হচ্ছে এইটা জানলেই হবে যে জলাশয়ের ধনত্র বলা হয় কোনটিকে। খুব যে কঠিন তথ্য এমন না। ডায়াটম নিয়ে কিন্তু 2022 সালেও প্রশ্ন আসছিল মেডিকেলে, আলিম স্যারের বই থেকে। তো এটা পড়তে হবে, ঠিক আছে। এছাড়া দেখো এখানে একদমই এক্সট্রা ইনফো নাই, একদমই ইনফো নাই, সব হাসান স্যারের বইয়ের মতো সেম। এই যে একটা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সটা আমাদের লাগবে। তোমরা হাসান স্যারের বই অবশ্যই শৈবাল থেকে ন্যানো ফিল্টার তৈরির কথাটা শুনছো, বাট এখানে কিন্তু একটু ডিটেলসে আলোচনা আছে, এটা লাগবে। এই ডিটেলস কথাটা কি তোমাদের লাগবে। তো কী কী জানবো আমরা এখান থেকে? সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের কোন বিশ্ববিদ্যালয়ের? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের? উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আল মোজাদ্দেহি আল ফেসানি পিথোফোরা নামক শৈবাল থেকে ন্যানো ফিল্টার তৈরি করেন। তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন। ন্যানো ফিল্টার কোন শৈবাল থেকে? পিথোফোরা থেকে। কে? আল মোজাদ্দেফি পুরো নাম মনে, আল মোজাদ্দেদি পুরো নাম মনে না রাখলেও এই আল ফেসানি নামটা মনে রাখতে পারো। এবং কোন বিশ্ববিদ্যালয়? ডিইউ বা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এইটা। তো এই ন্যানো ফিল্টার দিয়ে পানিতে 100% বিশুদ্ধ ও জীবাণুমুক্ত করা যায়। তো এইটা হচ্ছে আমাদের লাগবে। এছাড়া দেখতেছো এখানে মানুষের খাদ্য হিসেবে, পশু খাদ্য হিসেবে এখান থেকে কিন্তু গত বছর প্রশ্ন আসে। এখান থেকে কিন্তু গত বছর কি প্রশ্ন আসে খেয়াল করো, আমি কিছু ট্রিক দিচ্ছি এখানে। মানুষের খাদ্য হিসেবে বিভিন্ন প্রজাতির শৈবাল যেমন আলভা, ল্যাকটুকা, ঠিক আছে, তারপর হচ্ছে কনরাস, ক্রিসপাস, কেন মনে রাখবো? আমরা জানি যে দুধের একটা কোম্পানির নাম হচ্ছে ল্যাকটোজেন। ল্যাকটোজেন তো মানুষ খায়, তাহলে ল্যাকটুকা না মনে রেখে মনে রাখবা ল্যাকটোজেন। তারপরে যে আমরা ক্রিস্পি বার্গার খাই, চিকেন ক্রিস্পি খাই, তাই না, ক্রিস্পি অনেক জিনিসপত্র খাই, যে ক্রিসপাস দিয়ে মনে রাখবা ক্রিস্পি, তাহলে আমরা যেগুলো খাই সেগুলো। তারপর এখানে দেখো আছে ক্লোরেল্লা। ক্লোরেল্লা না পড়া তুমি পড়বা করলা। ক্লোরেল্লা পড়া দরকার কি? তুমি পড়বা কি? করলা। মানুষ তো করলা খায়, করলা খায় না, তিতা লাগে যে। তো তুমি করলা না পেলে পড়বা করলা। এই তিনটা জিনিস মানুষ খায়, তাহলে মানুষের খাদ্য হিসেবে কি এগুলা। এবং করলার মধ্যে অনেক ভিটামিন পাওয়া যায়। তিতা লাগে মানে কি? ভিটামিন আছে, তাই না? তাহলে করলার মধ্যে ভিটামিন পাওয়া যায়, তাহলে ক্লোরেল্লা একটি ভিটামিন সমৃদ্ধ শৈবাল। করলার মধ্যে ভিটামিন পাওয়া যায়। পশু খাদ্য হিসেবে এগুলো লেস ইম্পর্টেন্ট, জাস্ট একবার রিডিং দিয়ে রাখবা। লামিনারিয়া, আলারিয়া, রডাইমিনিয়া, আস্কোফাইলাম, জাস্ট রিডিং, একবার রিডিং, মুখস্থ করার দরকার নেই, একবার জাস্ট জেনে রাখবা, ওকে। এরপরে দেখতেছো আমরা হচ্ছে নেক্সট যাব ছত্রাকের মধ্যে। শৈবাল থেকে আর এক্সট্রা তেমন কোনো ইনফরমেশন নাই, একদমই মাত্র 2 থেকে 3টা ইনফো আমরা পড়ছি। ছত্রাকের মধ্যে মোটামুটি ইনফরমেশন আছে, খেয়াল করো। ছত্রাক দুই প্রকার মিথ্যজীবী সংগঠন গড়ে তোলে, একটা হচ্ছে লাইকেন, একটা হচ্ছে মাইকোরাইজা, ঠিক আছে। একটা লাইকেন, একটা কি মাইকোরাইজা, দুই প্রকার। এই ছত্রাকের বৈশিষ্ট্য দেখতেছো। আমাদের মেডিকেলে যখন এক্সট্রা রাইটার থেকে প্রশ্ন আসে, মনে রাখবা বৈশিষ্ট্য, ছক, কাজ, উদাহরণ, এই টপিকগুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে। মানে যখন মেডিকেলে এক্সট্রা ইনফো থেকে প্রশ্ন আসে এই টপিকগুলো থেকেই সব প্রশ্ন আসে। বৈশিষ্ট্য, ছক, কাজ, উদাহরণ। এই জন্য যখন তুমি বৈশিষ্ট্য পাবা এটা অবশ্যই পড়বা। তুমি ধরলাম তুমি হাসান স্যারের বইয়ে সেম জিনিসটা পড়ছো, এটা কিন্তু হাসান স্যারের বইও আছে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু হাসান স্যারের বইও আছে, তবে হাসান স্যারের বইয়ের পাশাপাশি তুমি এই বই থেকেও কি এই বৈশিষ্ট্য, ছক, কাজ, উদাহরণগুলো একবার পড়ে নিবা, তাহলে হুবহু ভাষা সহ কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে। এখানে দেখো অনেকগুলো ভূমিজ ছত্রাক ক্ষুদ্র প্রাণী শিকারের জন্য ফাঁদ গঠন করে, যেমন ড্যাকটাইলারিয়া। তো কেন মনে রাখবা? এই ড্যাকটাই না মনে রেখে তুমি মনে রাখবা ডাকাত। ড্যাকটাই মানে মনে রাখবা ডাকাত,
ডাকাতরা কী করে? ফাঁদ রাখে। ডাকাতরা ফাঁদ পাতে, ট্র্যাপ পাতে, যাতে ধরা পড়ে মানুষ, পরে যায় চুরি করে, ডাকাতি করে। তো ডাক্তারের নাম কী মনে রাখবা? ডাকাত মনে রাখবা। ওকে। কিছু ছত্রাক বনজ বৃক্ষের শাখা প্রশাখা মূলের সাথে জন্মায় এবং মূল রোমের ভূমিকা পালন করে। ছত্রাকের এমন মিথজীবী আচরণকে কী বলে? মাইকোরাইজা। একটু আগে আমরা দেখলাম 2 ধরনের মিথজীবী, একটা লাইকেন শেষে আছে, এটা হচ্ছে মাইকোরাইজা। মাইকোরাইজার উদাহরণ কি? আমানিটা। ঠিক আছে, লাগবে এটা। সঞ্চিত খাদ্য তোমরা অবশ্যই হাসান স্যারের বইয়ে পড়ছো। ছত্রাকে কোষে গ্লাইকোজেন তৈলবিন্দু রূপে খাদ্য সঞ্চিত থাকে, হাসান স্যারের বই পড়ছো। ছত্রাকে কোষীয় গঠনের মধ্যে দেখবা, কোষ প্রাচীরের মধ্যে একটা লাইন আছে যে কোষ প্রাচীরের প্রধান কাজ কী? সরাসরি প্রশ্ন আসতে পারে যে আমাদের ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান কাজ কী? অনেক ধরনের কাজ তো আছে, অনেক ধরনের কাজ আছে। এটা কি? পানি অন্যান্য দ্রবণের জন্য ভেদ্য, তারপর হচ্ছে মানে জিনিসপত্র আদান প্রদানে ভূমিকা রাখে, তারপর হচ্ছে সুরক্ষা দেয়, অনেক কাজ তো আছে। কিন্তু মেইন কাজ কি? প্রধান কাজ কি? প্রোটোপ্লাস্টকে সংরক্ষণ করা। ঠিক আছে, এটা লাগবে। ওকে, এরপর আমরা যাব হচ্ছে এইখানে দেখো যৌনজননের 3টি ধাপ এখানে উল্লেখ করা হয়েছে। ছত্রাকের যৌনজননে তুমি শুধু এখান থেকে জিনিসটা কেটে জানবা, মানে প্লাজমোগেমি মানে কি, ক্যারিওগেমি মানে কি, এবং মিওসিস যে ঘটে কোথায় ঘটে এটা জানতে হবে। ঠিক আছে, তো খেয়াল করো, প্লাজমোগেমি মানে কি? সাইটোপ্লাজমের মিলন। আর আমরা জানি ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, আমরা এটা কোষ বিভাজন অধ্যায়ে পড়ছি, তাই না? ক্যারিওগেমি মানে কি? নিউক্লিয়াসের মিলন। ক্যারিওগেমি মানে হচ্ছে, আমরা সেখানে পড়ছিলাম ক্যারিও হচ্ছে কাইনেসিস, তাই না? ক্যারিওকাইনেসিস পড়ছি। নিউক্লিয়াস, ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের যে বিভাজন। তাহলে ক্যারিওগ্যামি মানে কি? নিউক্লিয়াসের মিলন। মিওসিস কোথায় হয়? জাইগোটে কী হবে? মিওসিস ঘটবে। জাইগোটে মিওসিস ঘটবে, কারণ এদের মূল দেহ হচ্ছে হ্যাপ্লয়েড। মূল দেহ হ্যাপ্লয়েড হওয়ার কারণে জাইগোটটা তো ডিপ্লয়েড, তো ডিপ্লয়েড থেকে মিওসিস হওয়ার মাধ্যমে মূল দেহটা আবার কি? হ্যাপ্লয়েড অবস্থায় ফেরত আসে। ঠিক আছে, এ হচ্ছে কথা। এরপর দেখো আমাদের এখানে এটা পড়া আছে যে শৈবাল ও ছত্রাকের অঙ্গজ জননের তুলনা। তো এইটা তোমরা একবার রিডিং দিবা, এখান থেকে খুব যে হামরি তথ্য আছে এমন না, জাস্ট একবার রিডিং। আমাদের পড়তে হবে যে এই জিনিসটা, আমি এই জিনিসটা আমাদের পড়াই দিচ্ছি যে শৈবালের মতো টিউবার কিংবা হরমোগুনের সৃষ্টির মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে না ছত্রাক। তো ছত্রাকে কোনটি ঘটে না? এটা আসতে পারে, ছত্রাকে কোনটি ঘটে না? শৈবালের মতো টিউবার কিংবা হরমোগোনিয়া ঘটে না। জাস্ট পরে একবার রিডিং দেবা, তেলে হয়ে যাবে, বোঝার কিছু না এখানে। আমি এক্সটেন্ড এখান থেকে দেখা দিচ্ছি, খেয়াল করো। শৈবাল ও ছত্রাকের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য প্রশ্ন হতে পারে, নিচের কোনটি সত্য বা নিচের কোনটি মিথ্যা, এই টাইপের প্রশ্ন করতে পারে। সাদৃশ্যতার দিক দিয়ে শৈবাল ও ছত্রাক থ্যালয়েড প্রকৃতির। থ্যালয়েড মানে কি? এদের মূল কাণ্ড পাতা নাই, উভয়েরই দেহে ভাস্কুলার টিস্যু অনুপস্থিত। এই জিনিসটা আমি তো তোমাদের পড়াই। আমরা সিরিয়ালটা দেখি, ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, এই বইয়ে কিন্তু সিরিয়ালটা অনেক সুন্দর করে মেনটেন করা হয়েছে। কীভাবে? সবার প্রথমে শৈবাল, তারপরে হচ্ছে ছত্রাক, তারপরে হচ্ছে মস, এই তিনটা হচ্ছে একরকম বৈশিষ্ট্য। এরপরে ফার্ন, এরপরে হচ্ছে নগ্নবীজি, এরপরে হচ্ছে আবৃতবীজি। এই তিনটার বৈশিষ্ট্য আবার একরকম। আমি অন্য আরেকটা ক্লাসে ওটা পড়াইছি। এই তিনটা একরকম, এই তিনটা একরকম। এই তিনটা হচ্ছে অনুন্নত বা আদি, আর এই তিনটা হচ্ছে তুলনামূলক উন্নত। আদি হওয়ার কারণে এদের মূল দেহ হ্যাপ্লয়েড। একটু আগে বললাম যে ছত্রাকের জাইগোটে কী হয়? মিওসিস হয়, কারণ মূল দেহ হ্যাপ্লয়েড, জাইগোট তো 2n, এই জন্য মিওসিস হয়, আবার হ্যাপ্লয়েড অবস্থায় ফেরত আসে। মূল দেহ হ্যাপ্লয়েড। এছাড়া এরা হচ্ছে থ্যালয়েড। থ্যালয়েড মানে কি? মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। এছাড়াও এদের ভাস্কুলার টিস্যু নাই বা ভাস্কুলার বান্ডল নাই, ভাস্কুলার টিস্যু নাই, অনুন্নত। তাহলে ফার্ন থেকে শুরু, যে ফার্ন থেকে শুরু হচ্ছে উন্নত, তাহলে এটার মূল দেহ হচ্ছে ডিপ্লয়েড, মূল দেহ হচ্ছে ডিপ্লয়েড। এই জিনিসগুলো লাগবে। নগ্নবীজি, আবৃতবীজি যে সেম, এগুলো হচ্ছে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। এছাড়া হচ্ছে এদের ভাস্কুলার টিস্যু আছে, এদের ভাস্কুলার টিস্যু আছে। ঠিক আছে, এই তথ্যগুলো তুমি পারো, তাহলে যেই জায়গায় অনেকগুলো আনসার করতে পারবা। দেখো শৈবাল ছত্রাক তাদের মিল কি? থ্যালয়েড, ভাস্কুলার টিস্যু নাই। ছত্রাক ও শৈবাল কি? সুকেন্দ্রিক, মানে দুইজনই কি? নিউক্লিয়াস সুগঠিত। আমরা জানি আদিকেন্দ্রিক বা আদিকোষীয় একমাত্র কি? ব্যাকটেরিয়া, বাকিগুলো সুকেন্দ্রিক। বিভিন্ন অঙ্গাণু থাকে। শৈবাল ও ছত্রাক উভয়ের জননাঙ্গ বন্ধা কোষ দিয়ে আবৃত থাকে না। বৈশিষ্ট্য মধ্যে সব পড়ছি আমরা এগুলো। বৈসাদৃশ্যগুলো গুরুত্বপূর্ণ। বৈসাদৃশ্যগুলো খেয়াল করো। শৈবাল শালক সংশ্লেষণ করে, সবুজ, সতে শৈবাল, সতে সবুজ। দেহে ক্লোরোফিল থাকে, কিন্তু ছত্রাকের দেহে ক্লোরোফিল নাই, লাগবে কিন্তু। শৈবালের কোষপ্রাচীর কি? দিয়েই সেলুলোজ এবং প্যাকটিন নির্মিত, কিন্তু ছত্রাকের কোষপ্রাচীর কি? কাইটিন। ছত্রাকের দিয়া কাইটিন। বৈশিষ্ট্য থেকে পড়ছি আমরা। শৈবালের সব কিছু দিয়া, দেখো সতে শৈবাল, সতে সবুজ, সতে শালক সংশ্লেষণ, সতে সবুজি, সতে সেলুলোজ, সতে আবার শ্বেতসার। তাহলে শৈবালের সব কিছু কী দিয়া? দিয়া।
ঠিক আছে। অপরদিকে ছত্রাকের একটুকে দেখাইলাম গ্লাইকোজেন এবং তৈলবিন্দু। শৈবাল আলোর উপর নির্ভরশীল, কারণ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ করতে হবে, ঠিক কিনা। ছত্রাকে আলোর উপর নির্ভরশীল নয়, কারণ সে সালোকসংশ্লেষণ করে না। বুঝতে পারছো? অধিকাংশ শৈবাল পানিতে বসবাস করে, মানে শৈবালগুলো হচ্ছে জলজ। আমরা পার্থক্য পড়ার সময় দেখব। ছত্রাকগুলো কি মূলত স্থলে বাস করে। তাহলে এই জিনিসগুলো আমাদের লাগবে, এগুলো বৈশিষ্ট্য থেকেই পড়া। দেখো, ছত্রাকের মধ্যে গৃহপালিত পশু ও পাখি এবং মাছের রোগের কিছু বিষয় আছে। অ্যাথলেট ফুট, এটা একটা রোগ। এই অ্যাথলেট ফুট নিয়ে প্রশ্ন আসছিল ম্যাট 22 সালে, আলিম স্যারের বই থেকে আসছিল। তো এই অ্যাথলেট ফুটের প্যাথোজেন হচ্ছে টিনিয়া রাব্রাম, যা এক ধরনের ছত্রাক। ছত্রাক ও ব্যাকটেরিয়া উভয় সংক্রমণে হয়। মানুষের রোগ সৃষ্টি দেখো, বায়ুবাহিত ছত্রাকের স্পোর অ্যালার্জি সৃষ্টি করে। ছত্রাকে জিজ্ঞেস করতে পারে কোনটির স্পোর অ্যালার্জি সৃষ্টি করে, উত্তর হচ্ছে ছত্রাকের। যেমন ক্যানিডিয়াসিসের প্যাথোজেন ক্যান্ডিডা আলবিসেন্স, এই ক্যান্ডিডা নামটা মনে রাখবা, ঠিক আছে, লাগবে কিন্তু এগুলো। ওকে, এছাড়া এখানে কোনো এক্সট্রা ইনফো নাই। একটা জায়গায় এখানে শুধু আছে বালাইনাশক হিসেবে ফসলি উদ্ভিদের কীটপতঙ্গ দমনে কি ছত্রাক ব্যবহার করা হয়। এই ছত্রাকের নাম যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে ফসলি উদ্ভিদের কীটপতঙ্গ দমনে কোনটি ব্যবহার করা হয়। শৈবাল, ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, কোনটা, এটা হচ্ছে তোমার বেশি গুরুত্বপূর্ণ। নামের থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট হচ্ছে অ্যাগারিকাসের পরিচিতি আমরা দেখবো। অ্যাগারিকাস মানে হচ্ছে ব্যাঙের ছাতা, সবাই চিনো। তো অ্যাগারিকাস দেখো, বাংলাদেশের মেঠো প্রজাতি কোনটা জিজ্ঞেস করতে পারে। বাংলাদেশের মেঠো প্রজাতি হচ্ছে অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস। আর বাণিজ্যিক ভিত্তিতে চাষকৃত প্রজাতি হলো অ্যাগারিকাস ব্রুনেসেন্স। ওকে, এটি হচ্ছে অ্যাগারিকাস বিসপোরাস, যেটা এটাই হচ্ছে তোমার কি বলে, এই হোয়াইট বাটন মাশরুম নামে পরিচিত। তো এই কথা তুমি জাস্ট জেনে রাখবা যে হোয়াইট বাটন মাশরুম নামে পরিচিত কোনটা, এবং হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে চাষকৃত প্রজাতি কোনটা। আর বাংলাদেশের মেঠো প্রজাতি, তিনটা তথ্য জাস্ট, যে বাংলাদেশের মেঠো প্রজাতির নাম কি, বাণিজ্যিক ভিত্তিতে চাষকৃত প্রজাতি কোনটা, আর হোয়াইট বাটন মাশরুম নামে পরিচিত কোনটা। এছাড়া তোমার এখান থেকে আর কিছু লাগবে না। সামনে আমাদের কিছু গুরুত্বপূর্ণ পড়া আছে, খেয়াল করো সবাই। এখানে অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব, এখানে আমাদের এটার পাশে 5 স্টার দাও। যাদের কাছে বই আছে এটা 5 স্টার দিবা, যাদের বই নেই তারা পিডিএফ থেকে পড়তে পারবা, সমস্যা নেই। তো খেয়াল করো, এই যে খাদ্য হিসেবে, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা, 22-এ আসছিল, ঠিক আছে। যে খাদ্য হিসেবে কোনটির 22 অথবা 23-এ আসছিল, ঠিক আছে, কোনো একটা ইয়ার আসছে 22 অথবা 23-এ, আমার মোট যতটুকু মনে পড়ে 22-এ আসছিল। তো খাদ্য হিসেবে কোনটি ব্যবহার করা হয়, এটা পরীক্ষা আসছিল, এবং অপশনে ছিল অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, ঠিক আছে। এটা কিন্তু হাসান স্যারের বইয়ে আছে, ভক্ষণযোগ্য মেঠো ছত্রাক। আমি কিনা মনে রাখতাম, আমরা তো পেস্ট্রি খাই। পেস্ট্রি মানে কি, ওই যে জন্মদিনের কেকগুলো আছে না, জন্মদিনের কেকগুলোকে কিন্তু পেস্ট্রি বলা হয়। তো দেখো নামের মধ্যে পেস্ট্রি আছে। তো যারা আমার ক্লাস করে গেছে, ট্রিক ফলো করছে, তারা কিন্তু আলহামদুলিল্লাহ পেরে গেছে, তাই না। তো পেস্ট্রি থেকে মনে রাখছিলাম অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, পরীক্ষা কিন্তু এটা অপশনে ছিল। এছাড়াও দেখো আরও আছে অ্যাগারিকাস প্লিউরোটাস। তো এটা প্লিউরো না মনে রেখে তুমি মনে রাখো পোলাও, কাছাকাছি না, পোলাও মনে থাকলে কিন্তু পিলো মনে থাকবে, ঠিক না। তারপর দেখো যেটা ভালো, ওই যে ভলভা না মনে রাখবার, ভালো জিনিস মানে কি, ভালো জিনিস তো আমরা খাবো, আমরা তো পচা জিনিস খাবো না। তাহলে আমি কেমনে মনে রাখলাম, খেয়াল করো, পোলাও খাবো, ভালো জিনিস খাবো, পেস্ট্রি খাবো, এগুলো হচ্ছে অ্যাগারিকাসের যেগুলো আমরা খাই। এগুলো হচ্ছে অ্যাগারিকাসের কোনগুলো, যেগুলো আমরা খাই, পেস্ট্রি খাই, ভালো জিনিস খাই, পোলাও দিয়ে প্লিউরো। অপশন দেখে এখন কিন্তু অপশন দেখে চিনতে পারবো ইনশাল্লাহ। ওকে, এখন এদের কিছু বৈশিষ্ট্য, মাশরুমের খাবারের যে কিছু বৈশিষ্ট্য, যেমন মাশরুমে ক্যালোরি কম। অপশন 2 সত্য মিথ্যা প্রশ্ন দিয়ে দেবে ক্যালোরি বেশি, ঠিক আছে। এরপর দেখো এদের প্রোটিনের মান মাঝামাঝি, মানে এত বেশি না তো কম না। খনিজ লবণের মধ্যে কোনগুলো থাকে, কোনটা থাকে, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং কপার। এবং এটা কিন্তু আমাদের মনে রাখা টেকনিক আছে, ঠিক আছে, এটা হাসান স্যারের বইও আছে। আমি অনেকটা টেকনিক লিখে দিচ্ছি, হাসান স্যারের বইও আছে। মনে করো তুমি ক্যাফেতে গেছো, ক্যাফে তো বুঝছো যেখানে কফি খায়, ক্যাফে, যে CAFE, ক্যাফেতে নিয়ে তুমি কাপকেক নিছো। ক্যাফেতে গিয়ে তুমি কী খাবা, কাপকেক মানে বুঝছো, ওই যে কাপের ভিতরে কেক থাকে, ঠিক আছে, ছোটো কাপের ভিতরে কেক থাকে। তো ক্যাফে মানে কি, এই যে ক্যাফে এবং কেক মানে ক্যালসিয়াম, ফে মানে হচ্ছে আয়রন, কাপ মানে এই যে CU, আর পিতে হচ্ছে ফসফরাস, আর এই যে সিএতে তো বলছিলাম হচ্ছে ক্যালসিয়াম, আর কেতে হচ্ছে পটাশিয়াম। খুবই ইজি টেকনিক। ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন C থাকে, ভিটামিন কোনগুলো থাকে জানতে হবে। ঔষধি মূল্যর পাশে স্টার দাও, সত্য মিথ্যার মধ্যে বা প্রশ্ন সরাসরি আসতে পারে। মাশরুম ডায়াবেটিক রোগীর আদর্শ খাবার, জিজ্ঞেস করতে মাশরুম কাদের আদর্শ খাবার, ডায়াবেটিসের জন্য আদর্শ খাবার। নিয়মিত খেলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ নিরাময় হয়। দাঁত ও হাড় গঠনে কার্যকর, সত্য মিথ্যা অপশন দিয়ে দিতে পারে।
ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে, চুল পাকা ও চুল পড়া প্রতিরোধ করে। এই প্রত্যেকটা জিনিস 5 স্টার। মানে একদম পুরুষ মানুষের যা যা সমস্যা আছে সবগুলো সমাধান করে, ঠিক আছে। দাঁত ও হাড় গঠনে সাহায্য করে, ক্যান্সার টিউমার, তাই না। হৃদরোগ আমরা জানি নারীর তুলনায় পুরুষের মধ্যে কি এই হৃদরোগ বেশি হয়, তবে পুরুষের ব্যাপার স্যাপার, পুরুষের ডায়াবেটিস আমরা দেখি বেশি, নারীদের কিন্তু খুব বেশি ডায়াবেটিস দেখা যায় না, কম, তুলনামূলক কম। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, বিষাক্ত মাশরুম চেনার উপায়, এখান থেকে একটা লাইন আছে আমাদের। বিষাক্ত মাশরুম বা ছত্রাকগুলোকে একসাথে টোট স্টুল বলা হয়। আর বাকি যেগুলো হাসান স্যারের বই আছে, শক্ত ও উজ্জ্বল, কাঠের উপর জন্মায়, রোদে জন্মায় না, ঝাঁঝালো ও অম্লগন্ধযুক্ত, পচা ও দুর্গন্ধ দেয়, রস বা ল্যাটেক্স থাকে, এসব কিন্তু আমাদের হাসান স্যারের বই আছে। এইটা হচ্ছে তোমার একটু ব্যতিক্রম। সিলভার স্পুন টেস্টে কালো বর্ণ ধারণ করে, এটা ব্যতিক্রম, এটা হচ্ছে নিউ ইনফো বা এক্সট্রা ইনফো। আর এই যে বেগুনি, বেসিডিওস্পোর বেগুনি, এটা হাসান স্যারের বই আছে। বতে বেসিডিওস্পোর, বতে বিষাক্ত, বতে বেগুনি, এমনি মনে রাখতাম, ঠিক আছে। বতে বিষাক্ত, বতে বেসিডিওস্পোর, বতে কি বেগুনি, এমনি মনে রাখতাম। ওকে, ছত্রাকঘটিত রোগ, আলোর বিলম্ব ধসা রোগ, এগুলো হচ্ছে হাসান স্যারের বই থেকে পড়বা, এখানে এক্সট্রা ইনফো নাই। এক্সট্রা ইনফো আছে দাঁত রোগের মধ্যে, খেয়াল করো। ছত্রাকঘটিত রোগ, দাঁত, খুবই খুবই সুন্দরভাবে গোছানো আছে। দাঁত রোগ এখান থেকে ভালো মতো পড়বা, ঠিক আছে। দাঁত রোগ এখান থেকে ভালো মতো পড়বা। এখানে দেখো বলায়কার ক্ষত বা লেজিয়নের কথা বলা আছে, এটা একবার রিডিং দিবা সংখ্যাটা, আর পরে চলে আসবে এখানে। 3 ধরনের ছত্রাক এই দাঁত রোগগুলো তৈরি করে, মাইক্রোস্পোরাম, ট্রিকোফাইটন এবং এপিডার্মোফাইটন। হাসান স্যারের বই এত সুন্দর করে কিন্তু গুছানো নাই। এই বইয়ে এই দাঁত রোগ টপিকটা যত সুন্দর করে গুছানো আছে, হাসান স্যারের বই কিন্তু গুছানো নাই, তাই এটা পড়তে হবে। মাইক্রোস্পোরাম, ট্রিকোফাইটন এবং এপিডার্মোফাইটন। ডাক্তারি শাস্ত্রে এদের কী বলা হয়? টিনিয়া রোগ বলা হয়। আচ্ছা, তো দাঁত ছত্রাকের আক্রমণকে 5 ভাগে ভাগ করা হয়। একটা শরীরের সংক্রমণ, পুরোটা দেখতে হবে। টিনিয়া কর্পোরিস, শরীরের সংক্রমণ যেটা, শরীর সংক্রমণের লক্ষণ ভিন্ন ভিন্ন হতে পারে। প্রথমে ছোট ক্ষতচিহ্ন থেকে আস্তে আস্তে লাল বর্ণ এবং চুলকায়, ঠিক না। তো মাইক্রোস্পোরাম ক্যানিস এবং ট্রিকোফাইটন প্রধান প্যাথোজেন। তো মাইক্রোস্পোরাম আর ট্রিকোফাইটন শরীরে সংক্রমণ করে, এই দুটো তথ্য। উরু ও কুচকিতে সংক্রমণ, ট্রিকোফাইটন রাবরাম, এই রাবরামের কথা মনে রাখতে হবে, কুচকে যাদের জন্য দেয়, জাস্ট এইটুকু, আর কিছু না। পায়ের পাতায় সংক্রমণ, যাকে আমরা অ্যাথলেট ফুট নামে চিনি, এটা মেডিকেল আসছিল 2022-এ, এটা মেডিকেল 2022-এ আসছিল। আলিম স্যারের বই থেকে আসছিল যে অ্যাথলেট ফুটের কিসের জন্য হয়, আনসার হচ্ছে ছত্রাক ও ব্যাকটেরিয়া, ঠিক আছে, সরাসরি লাইন ছিল বইয়ে। তো অ্যাথলেট ফুট বা দেখো যে মক্কাসিন ফুট, মক্কাসিন ফুট থেকেও জিজ্ঞেস করতে পারে, এটার জন্য দায়ী কে? এই দাঁত রোগ বা ছত্রাক দায়ী। মাথার খুলিতে সংক্রমণের জন্য মাইক্রোস্পোরিয়াম মাতে মনে বা মাথা, আর যে ট্রিকোফাইটন, মাথার মধ্যে তো মানুষ টাক হয়, মাথার মধ্যে টাক হয়, তাই না। যদি বলে মাথার খুলিতে আক্রমণ করছে, তাই না, তাহলে কি মাথার খুলিতে কি মাথার টাকে, তাহলে ট্রিকোফাইটন মানে টাক, আর মাথা মানে মাইক্রোস্পোরিয়াম, এমনি মনে রাখবা। আর নখের সংক্রমণের বিষয়টা দেখো, এই ছত্রাকের আক্রমণে নখের প্রান্ত ও পাশের অংশ ক্ষয় হয়ে মরে যেতে থাকে। এই 3টি ছাড়াও ইস্ট দ্বারাও কি এটা হইতে পারে, ইস্ট দ্বারাও কি এটা হইতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এছাড়া দেখবার এখানে কোনো একটা ইনফরমেশন নাই। আমরা সরাসরি লাইকেনে চলে যাব। লাইকেনের ছোট্ট দু একটা ইনফরমেশন খেয়াল করো। ফোলিয়েস লাইকেন রাইজাইন নামক অঙ্গের সাহায্যে মাধ্যমে সেতুতে থাকে। আমরা জানি লাইকেনে কি থাকে, রাইজাইন থাকে, এটা আমরা জানি, হাসান স্যারের বই আছে। লাইকেনের অর্থনৈতিক গুরুত্বের পাশে 5 স্টার দাও, এখান থেকে প্রশ্ন আসতে পারে, সত্যমিথ্যা জিজ্ঞেস করতে পারে। উপকারীর দিক দেখো, মৃত্তিকা গঠনে, হাসান স্যারের বইয়ে আছে পাথরের পরিবেশে ধীরে ধীরে মাটি গঠনের লাইকেনের ভূমিকাই মুখ্য, জিজ্ঞেস করতে পারে কার ভূমিকা মুখ্য, লাইকেনের। এই প্রক্রিয়াকে পোডোজেনেসিস বলা হয়। তো প্রক্রিয়াটার নাম কি? পোডোজেনেসিস। কে করে? এটা হচ্ছে প্রশ্ন। পোডোজেনেসিস কে করে? শৈবাল, ছত্রাক, শৈবাল ছত্রাক উভয়ই, ব্যাকটেরিয়া। আনসার কি হবে? শৈবাল ও ছত্রাক উভয়ই, কারণ লাইকেন মানে কি দুইটাই, শৈবাল ও ছত্রাকের সহাবস্থান হচ্ছে লাইকেন, তাই না। তো লাইকেনের আনসারটা আমার দিতে হবে। টিউমার প্রতিরোধে লাইকেনিন ও আইসোলাইকেনিন তৈরি করে, যা টিউমার সৃষ্টি প্রতিরোধে ভূমিকা রাখে। তাই নামের মধ্যে লাইকেনিন পাবা, লাইকেনিন, আইসোলাইকেনিন, লাইকেনিন আছে তো, তাহলেই হবে। উদ্ভিদের রোগ নিরাময় দেখো, যে টমেটো রোগের যে ক্যাঙ্কার রোগ নিরাময় লাইকেন থেকে প্রাপ্ত। সোডিয়াম উসনেট, এই নামটা মনে রাখবা। এবং তামাকের রোগ নিরাময় লাইকেন থেকে প্রাপ্ত লিকানোরিক অ্যাসিড ব্যবহৃত হয়। এই দুটো অ্যাসিডের নাম লাইকেন থেকে পাওয়া যায়, এটা খেয়াল রাখবা। মানে কই থেকে পাওয়া যায়? লাইকেন থেকে পাওয়া যায়, এটা খেয়াল রাখবা। এছাড়া দেখো আমরা হচ্ছে 2টা গুরুত্বপূর্ণ ছক পাবো, খুবই গুরুত্বপূর্ণ ছক। এটার মধ্যে 5 স্টার দাও, এটার মধ্যে 5 স্টার দাও, 2টা ছকে আমাদের লাগবে। এবং এই 2টা ছক পড়লে কিন্তু অধ্যায় শেষ। একটা হচ্ছে আদিকোষী শৈবাল, একটা হচ্ছে প্রকৃতকোষী শৈবাল, দুটোর মধ্যে পার্থক্য। তো খেয়াল করে দেখবা যে যখন প্রশ্নগুলো স্যাররা করে ছক থেকে প্রশ্ন করে, এবং এই আদিকোষী শৈবাল প্রকৃতকোষী শৈবালের বিষয়টা কিন্তু হাসান স্যারের বইয়েও নাই এবং আলিম স্যারের বইয়েও নাই। তারপর সরাসরি এখান থেকে প্রশ্ন আসলে তোমার ভুল করার সম্ভাবনাই বেশি। তাই সবাই একটু মনোযোগ দাও যে কেন আমরা ছকগুলো পড়তে বলি, কেন এক্সট্রাগুলো গুরুত্ব দিতে বলি। দেখো আদিকোষী মানে কি? প্রোক্যারিওটিক। আদিকোষ মানে তো প্রোক্যারিওটিক, এই দেখো প্রোক্যারিওটিক বা আদিকোষী। আর এই শৈবাল কি? ইউক্যারিওটিক বা প্রকৃতকোষী। ইজি।
মানে আমি শৈবাল সম্পর্কে কিচ্ছু না জানলেও এই প্রশ্ন আনসার করতে পারবো যদি তুমি আদি কোষী প্রকৃত কোষী বিষয়টা জানো। দেখো আমরা জানি আদি কোষ মানেই নিউক্লিয়াস সুগঠিত নয়, আর প্রকৃত কোষ মানে কি নিউক্লিয়াস সুগঠিত। শৈবাল ছত্রাক না পারলেও আনসার করতে পারবা। আদি কোষ মানে কি, আদি কোষে একমাত্র যেমন ব্যাকটেরিয়া একমাত্র অঙ্গাণু হচ্ছে রাইবোজোম, একমাত্র অঙ্গাণু রাইবোজোম, তো রাইবোজোম ছাড়া অন্য কেউ থাকে না, এখানে কি অন্যান্য অঙ্গাণু থাকে। 4 নাম্বার পয়েন্টের মধ্যে স্টার্ট দাও, এটার জন্য মুখস্থ করতে হবে। ক্লোরোফিল এ 2 জায়গাতেই কমন, তাই এটা দাগাই নেই। অন্যগুলো দেখো, ক্লোরোফিল বি একমাত্র এখানে থাকে, ঠিক আছে, ক্লোরোফিল বি শুধুমাত্র এখানে থাকে। বিটা ক্যারোটিন আদি কোষে থাকে, এখানে দেখো ক্যারোটিন। মিক্সোজ্যান্থিন এখানে দেখো জ্যান্থোফিল। সি ফাইকোসায়ানিন এখানে দেখো ফাইকো এরিথ্রিন। তাহলে এই জায়গাগুলো তোমার ভুল হওয়ার মতো, এরিথ্রিনে গোল্লা দাও, সায়ানিনে গোল্লা দাও, ঠিক আছে। ওকে, কোষ প্রাচীরের প্রধান উপাদান মিউকোপলিমার, মিউকোপলিমার, আর এখানে শুধু সেলুলোজ। আমরা জানি সতেজ শৈবাল সতেজ সেলুলোজ, তো যেহেতু এটা প্রকৃত কোষী তাই সেলুলোজ, আর এটা কি মিউকোপলিমার, এখানে স্টার্ট দাও। যৌনজনন অনুপস্থিত, যৌনজনন কি অনুপস্থিত, কারণ এটা অনুন্নত। কেন? কারণ সে হচ্ছে অনুন্নত, আর এটার মধ্যে উপস্থিত হবে কারণ সে উন্নত। কোনো প্রজাতি নাইট্রোজেন সংবন্ধন করে না, এটার মধ্যে করে, তাহলে এটা একটা ব্যতিক্রম, মানে অনুন্নত হওয়া সত্ত্বেও সে কি নাইট্রোজেন সংবন্ধন করে। আর শৈবাল ছত্রাকের মধ্যে দেখো আমরা বলছিলাম সতেজ শৈবাল সতেজ সবুজ, ক্লোরোপ্লাস্ট আছে, তার মানে সালোক সংশ্লেষণ করে, নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আর ছত্রাক কি ক্লোরোপ্লাস্ট নাই, তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তার পরভোজী হবে। সতেজ শৈবাল সতে কি কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ এবং প্যাকটিনও থাকে, আর এটা কি ছত্রাকের কতে কাইটিন। শৈবালের সতে শ্বেতসার সঞ্চিত খাদ্য শ্বেতসার, সতে শৈবাল সতে সঞ্চিত সতে শ্বেতসার, আর এটা আমরা আগেও পড়ছি গ্লাইকোজেন এবং তৈলবিন্দু। শৈবাল কি অধিকাংশ জলজ পানিতে বসবাস করে, আর ছত্রাক অধিকাংশ কি স্থলজ স্থলে বসবাস করে। শৈবালের যৌন জনাঙ্গগুলো ক্রমশ সরল অবস্থা থেকে জটিল অবস্থায় পরিণত হয়েছে, তো সতে শৈবাল সতে সরল থেকে জটিল, আর ছত্রাক কি উল্টা হবে জটিল থেকে সরল। তাহলে এই হচ্ছে আমাদের শৈবাল ছত্রাক অধ্যায়ের এক্সট্রা ইনফো। তো আশা করি তুমি হাসান স্যারের বই পড়ার পরে আমার এই 20 মিনিটের কাজটা যদি দেখে ফেলো, ইনশাল্লাহ তোমার কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। আমাদের এক্সট্রা এডিটার কোর্সে ভর্তি চলছে, কেউ ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারবা, লেকচারগুলো ভর্তির সাথে সাথে পেয়ে যাবা, এক্সাম দিতে পারবা। আসসালামু আলাইকুম।